স্বাগতম জানাচ্ছি চরখানপুর সিরিজের পঞ্চম পর্বে। আজকের এই পর্বে থাকছে মিডিল চরে যাওয়ার এক দুঃসাহসিক অভিজ্ঞতা। যে পথে যেতে হলে কখনো বাংলাদেশ আবার কখনো ভারতের জায়গা মারিয়ে যেতে হয়। গাছটা দেখা যায়, গাছটা থেকে আবার সোজা উপরে উঠবে পিলার দিয়ে দিয়ে ডাইরেক্ট পুজ দিয়ে চলে যাবে একবার বর্ডার। এখন ইন্ডিয়ার ভিতরে আছে। এখন আমরা পথে ভারতীয় নাগরিকদের মাছ ধরা দেখা ও তাদের সাথে গল্প করা। মাছ মারছে ইন্ডিয়ান লোক। হাজার হাজার গরু মহিষ চড়ানো দেখা ও রাখালদের সাথে তাদের অভিজ্ঞতার গল্প শোনা। ভাতের গামলা ভাত আলসি লাগে যায়, তাই না? এইটা রুটি খেলে পেট ভরে? হ্যাঁ। কয়টা আছে রুটি আপনার কাছে? দুইটাই হয়ে যাবে। পাশাপাশি থাকছে উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মারাই দেখা। শ্রম সংকটে চরের মানুষদের বিকল্প বিনিময় প্রথা প্রচলন সম্পর্কে জানা। সকালের নাস্তা শেষ করে আমরা মাচানে গিয়ে বসলাম, বিশ্রাম নিচ্ছি আর মোটরসাইকেলের জন্য অপেক্ষা করছি। কুমকুম কি করো মা? এটা কি মাছ? চাষ করবা কোথায়? কি মাছকে? হ্যাঁ, বড় ছোট চামচ আছে না, বাচ্চাদেরকে খাওয়ায় দুধ টুধ, ওইটা আইনে মুখে ধরলে খাবে। নাহলে একটা কলা রুটি বানাই দিলে ধীরে ধীরে দিলে টুক 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 করে খাইলো। বলে এই মাছ উঠে খাবার, উঠে এসে খাইলো আবার ঘুমাইলো। ট্রাক্টর নিয়ে একদল মানুষ শহরে যাচ্ছেন। চরে কেউ অসুস্থ হলে এই ট্রাক্টরগুলোই অ্যাম্বুলেন্সের বিকল্প হিসেবে কাজ করে। শহরে যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা এখান থেকে নির্ভেজাল দুধ নিয়ে শহরে আত্মীয় বাড়িতে দিয়ে আসেন। মহিষের গাড়িতে করে ধান আনা দেখে চোখ দুটো একদম জুড়িয়ে গেল। চরেও ট্রাক্টরের ব্যবহার অনেক বেড়েছে, তাই এটিও এখন বিলুপ্তির পথে। আমাদের জন্য আজ আইজুল ভাই মহিষের দুধের ব্যবস্থা করেছেন। এরপর আমরা 3টি মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম মিডল চরের দিকে। আজিজুল ভাইকে সাথে নিয়ে আমরা রওনা দিয়েছি মিডল চরের দিকে। আমাদের সাথে মোটরসাইকেল নিয়ে যে আমাদেরকে সহযোগিতা করছেন মামুন ভাই সোহেল ভাইয়ের পরেই নাকি দ্বিতীয় ভালো ড্রাইভার চরখানপুরে। তার সুনাম রয়েছে গাড়ি চালানোর। জানি না বালির মধ্যে গেলে সে ডিগবাজি খায় নাকি তার চাকা আটকে যায় না গাড়ি নিউট্রাল হয়ে যায়। কেমন ভাই বালির মধ্যে আপনি কেমন চালান? ভালো চলে না? কালকে ঝড়ের কবলে পড়েছিলাম এই জায়গাটিতে আমি আর আইজুল ভাই দাঁড়িয়ে অনেক সময় কথা বলেছিলাম। এক বিপজ্জনক ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে পড়েছিলাম। আমরা মিডল চর যাওয়ার সময় একটি ট্রাক্টরকে দেখলাম এখানে ফসল নিতে গিয়ে আটকে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে এসে দাঁড়িয়ে দেখছে। আসলে চরের জীবনে প্রতিটি জায়গায় এখানে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে যাচ্ছি, এদিকে এই ছেলেটি লাঠি দিয়ে পাগলা ঘোড়া চালাচ্ছে। কতই না সুন্দর ছিল আমাদের শৈশব, আজ বড্ড বেশি লোভ হচ্ছে শৈশবে ফিরে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি চরখানপুর ও মিডিল চর কাটাখালী উপজেলার হরিয়ানা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডেই অবস্থিত। চরখানপুরের লোকজনের ভোট দিতে হলে মিডিল চরে গিয়েই দিতে হয়। বিনোদপুর জাহাজঘাট থেকে নদী পার হলেই মিডিল চরে চলে আসতে পারবেন। আমরা যেহেতু চরখানপুরে চলে এসেছি, তাই চরখানপুরের মানুষ যে পথে মিডিল চরে যায় আমরাও সেই পথেই রওনা দিলাম।
গাছটা দেখা যায়, ওই গাছটা থেকে আবার সোজা উপরে উঠবে পিলার পিলার দিয়ে দিয়ে ওই ডাইরেক্ট পুজ দিয়ে চলে যাবে একবারে বর্ডার। এখন ইন্ডিয়ার ভিতরে আছে এখন আমরা। হ্যাঁ হ্যাঁ, এখানে বিএসএফ এর ভয় নাই না? না কিসের ভয়, আমাদের দেশের ভয় আসবে না। ও মাঝখানে এটা সিটমহলের মতো হয়ে গেছে। এটা কি সিটমহলের মতো হয়ে গেছে না? প্রায় প্রায় সিটমহলের মতো নয়, আমরা তো মানে সিটমহলই বসবাস করি আর কি বর্তমানে। হ্যাঁ। এটা আরেক চ্যালেঞ্জ ভাই। আমরা যাচ্ছি খুবই দুর্গম রাস্তা দিয়ে মিডিল চরে। আইজুল ভাই কতদিন আগে গেছেন মিডিল চর সর্বশেষ? এই তো ভোট দিয়ে ভাই। ও আপনাদের ভোট দিতে কি মিডিল চরে গিয়ে চেয়ারম্যানে ভোট নামা লাগবে ভাই নাকি? একদম ঢালু, একদম ঢালু, একদম রাস্তা। এখান থেকে মনে হয় পানি বের করে না আইজুল ভাই? এই যে যেটা না না বর্ষার সময় এখান থেকে তো নৌকা নিয়ে যাওয়া যাবে না ভাই? হ্যাঁ, বর্ষার সময় নৌকা নিয়ে যাবে। আগে থেকে ফেলবি না, পারলে না হলে আমার বলবি আমরা নামবো, সমস্যা নাই। ফেলবো না এখন, ফেললেও বালের মধ্যে ফেলবে, সমস্যা নাই, পা ভাঙবে না নাকি ভাই? ভাঙবে না, হঠাৎ করে পলি গেলে হ্যাঁ, ভাঙতে সময় লাগে না। আজল ভাই উপার কি? ওই যে উপরের স্তরটা ভারত, এই যে আমরা আছি ভারতে। মাছ মারছে কিনতে লোক। এই যে লোকটি মাছ ধরছে এই জলাশয়ে, উনি কিন্তু ভারতীয় নাগরিক। কোন জেলা আপনার বাড়ি? ভারতীয় নাগরিক এই জেলে ভাইয়ের সাথে আমরা কথা বলা শেষে রওনা দিলাম আবারও মিডিল চরের দিকে। আপনাদেরকে জানিয়ে রাখি এই জায়গাটিতে এভাবেই তারা নিয়মিত চলাফেরা করেন। ভারতীয় জায়গা মারিয়ে গেলেও ভারতের মধ্যে অনুপ্রবেশ বলা যায় না, কারণ এখান থেকে ভারতীয় সীমান্ত কাটা তার বেশ খানিকটা দূরে। এখানে মাছ ধরতে আসা জেলে ও কৃষকেরা সীমান্ত পার হওয়ার সময় তাদের পরিচয়পত্র সীমান্ত রক্ষীদের কাছে জমা দিয়ে এপারে আসেন। এপারের মানুষের সাথে তারা মিলেমিশে কাজ করেন। সীমান্ত কাটাতারের এপাশেও ভারতীয় নাগরিকদের অনেক জায়গা জমি রয়েছে। অনেকে নিজেরা চাষ করেন, আবার অনেকে এপারের মানুষের কাছে বর্গা দেন। যারা বর্গা দেন তারা শুধুমাত্র ফসল নেওয়ার সময়ই এই পাশে আসেন। রাস্তা আছে তো, রাস্তা আছে, রাস্তা লাগবে না। কেমন আছেন ভাই? ভালো আছি। আপনার ঘরে কি রুটি। দেখি তো। এই কলাই রুটি নিয়ে আমি শুনেছি সারা জীবন যে কলাই রুটি আমার। হ্যাঁ, যে যখন মানুষ যাইতো গরুর পালতে অথবা মাঠে, তাদের খাবার নিয়ে পরিবহন নিয়ে অনেক কঠিন হয়ে যেত। আপনি আপনার এই রুটি বহনের কারণ কি? খাইতে হবে না বাসি। খাইতে হবে তো বহন করতেছেন। ভাত আনলেন না কেন? ভাতের গামলা ভাই আলসি লাগে যায়। তাই না? এটা রুটি খেলে পেট ভরে? হ্যাঁ। কয়টা আছে রুটি আপনার কাছে? রুটি। দুটাই হয়ে যাবে। রুটি আর রাখা লাগে। গরু কি আপনাদের? আমার আছে আর রাখা লাগে। কয়টা? আমার মোট 12টা। 12টা। আর রাখালে? রাখালে হেরে আছে 10-12টা, আর আছে 20টা। টোটাল সব মিলে এখানে কয়টা গরু আছে? সব মিলে বড় দিনের মধ্যে গোনা নাই? না, চাচা বলছে। মোটামুটি আপনার মনে ধারণা কয়টা হতে পারে গরু, তারপর মহিষ সব কিছু মিলে? হবে 40-50। অনেক বেশি হবে। অনেক গরু, মহিষ আর হচ্ছে ভেড়ার পাল নিয়ে এখানকার যারা রাখালি রয়েছেন তারা এখানে চড়াচ্ছেন। কলাই রুটি নিয়ে যেটা শুনে এসেছি এতদিন, যে
কলাই রুটি শুরু হয়েছে। একজন রাখাল অথবা এই অঞ্চলের মানুষের কৃষিকাজ যখন করতো তখন তাদের এই ফসলের মাঠে ভাত বহন করে নিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাবে অথবা যখন যাবে তখন থেকে যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে তারা এই ভাত নিত না, রুটি বহন করত। সেখান থেকে এই কলাই রুটির আবির্ভাব হয়। এটা এখন এই মাঠে রাখালদের সাথে যখন ঘুরছিলাম তখন কথা বলে সেটা দেখলাম যে না, এখনও সেই চলটা রয়ে গিয়েছে। এখানে যারা ফসল সংগ্রহ করেন তারা একটি অস্থায়ী তাঁবু গেড়ে এখানে বসে আছেন এবং তারা এখানে কাজ করেন, ফসল সংগ্রহ করেন। ফসল সংগ্রহ করে ওইভাবে ওইখানে দেখুন বস্তাবন্দি করে রেখেছেন, তারপরে বাড়িতে নিয়ে শুকান। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। এর ভিতরে তো আরো গরম মনে হচ্ছে বাইরে থেকে। গরম খুব। আপনারা কোন জায়গা থেকে আসছেন? মেদোবাড়ি। ধান কাটতে? দাম করা। ধান কাটতে? হ্যাঁ, ধান কাটতে। কতদিনের জন্য এখানে আসছেন? থাকবেন কতদিন? আপনারা যে এখানে এখানেই রান্না করে খান? হ্যাঁ, এখানেই রান্না করে খাই। দুপুরে কি আপনাদের সাথে খাইতে পারবো? হ্যাঁ, খেতে পারেন। হ্যাঁ, অসুবিধা নাই। আমরা যা খাবো আপনিও তাই খাবেন। হ্যাঁ, তাই তো খাবো। তাই। আমিও তো আপনাদের মতো মানুষই নাকি? তাই তো। একদম গরমে ঘেমে একাকার হয়ে গেছে। একজনের দিকে তাকিয়ে মনে হচ্ছে সে গোসল করে উঠেছে, আর একজনের গায়ে মনে হচ্ছে যে এই মাত্র কোনো একটা জামা কাপড় তিনি পানিতে ভিজিয়ে এনে গায়ে দিয়েছেন। আসলে তাদের এই পরিশ্রম, এই কষ্টের যে জামাটি, সেটি হচ্ছে এই ঘামে ভেজা জামাটি নিয়ে তারা বসে আছেন। এখানে এই তাঁবুতে যারা থাকেন তারা অস্থায়ী একটি চুলা তৈরি করেছেন। এই চুলায় রান্না হয়। কি রান্না করলেন আজকে? হাঁড়িতে কি আছে একটু দেখান তো দেখি। এর মধ্যে কি রান্না করবেন? ভাত। ও, আগে থেকে পানি গরম করছেন। আপনার বাড়ি কি এই পিসে এই চরে? এবার ধানের ফলন কেমন হয়েছে ভাই? ধানের ফলন ভালো। এই যে তাঁবুটি রয়েছে, এই তাঁবুটি তারা গেড়েছেন এখানকার যে ঝড় বৃষ্টি এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। এই তাঁবুর নিচে দিনের বেলায় শুধুমাত্র ছায়াই আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে তাপমাত্রা বেশি এবং অনেক গরম। কিভাবে আর কি আনা হয়েছে? ধরেন চুক্তি কেমন, প্রতিদিনের না বিঘা হিসেবে? কি ভাই বলেন, কি সিস্টেম? হ্যাঁ, মানে জিন হিসেবে ধান কাটবো, ধান কেটে ধান মারে উড়িয়ে ধান মাপে তারপরে মুনে 7.5 কেজি মুনের ভিতর থাকে 7.5 কেজি ধান আমরা লো আর 32 কেজি ধান ওরা লো। আচ্ছা, এর মধ্যে নাই আপনাদের ধরেন যে খড়কার ধানের খড়? ধানের খড় ওই যার জমি গৃহস্থ। আজল ভাই বলেন, এখানে ওরা এমনিতে কত দিনের জন্য আসে নর্মালি? ঠিক নাই, আপনার কাহারে মাসও হয়ে যায়, কাহারে 15 দিন হয়, কার 20 দিন হয়, আর কোনো গ্যারান্টি নেই। আর ওনাদের ধানের উপরে নির্ভর। আচ্ছা, ধানও কাটা হয়ে যাবে, সব আপনার সব জায়গা ছেড়ে দিয়ে যাবে। ওনার চুক্তিছে মন করা 7.5 কেজি। হ্যাঁ, এমনি দিন হিসাবে 7.5 কেজিতে তার লস। কাদের? তাদেরই লস। কে? খাটনি বেশি না। তবে ধান যদি ভালো হয় তাহলে মনে হয় ধান ভালো হইলে গা। এবার ধান কেমন হয়েছে? ধানটা ভালো হলে হবে, কিন্তু ধানের মধ্যে আবার তার মধ্যে আবার ধান আবার কিন্তু তার ওয়েট দিতে বেশি হয়ে যায়, পাট বেশি খাবে। ধানের ওয়েট দিতে একটু ছোট হয়, ধানের মাথা দিতে ভালো হয়, তারটা আমার সরকাবে। ও, আপনি তো একদম নিজেও মানে মালিক হয়েও তাদেরই পক্ষে 20 করে লোক খাটাইছি আমি নিজে। আচ্ছা, এখন বর্তমানে ভাই কিছুই নাই পাইতে তলে। আমার বাড়িতে মোষের নাঙ্গল দুখান, গরুর নাঙ্গল দুখান, কিন্তু কত এখানে একখানো নাই। কিসের লেগে? ভিটে পুড়িয়ে গেলে থাকে, ভাঙনে পড়ে গেলে কিছুই থাকে না। এই ভাঙনে পড়ে যায় কিছুই নেই। আসলে জীবনে দুঃখ আসছে, কষ্ট আছে, যুদ্ধ আছে, আবার সন্ধি আছে। তেমন এইখানকার যারা মানুষ তারা অনেক কষ্টে আছেন, অনেক গরমে কষ্ট করছেন। পাশাপাশি আবার যখন গ্রামের মানুষগুলো একই তাঁবুর নিচে শুয়ে রয়েছেন তখন তাদের মধ্যে এক আনন্দ উল্লাস বিরাজ করে, তারা এমনটি বলছিলেন। তবে ভাই আজকে আপনাদের রান্না কি কি করবেন বলেন তো? বাবুর্চি সাহেব,
বাবুর্চিকে সাহেবই বলতে হয়, না হলে দেখা যাচ্ছে লবণ একটু বাড়াই দিল, বলে যে ভাই দিছিলাম বেশি হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে ভাই বলতেই হয় না, সাহেব না বললে সমস্যা আছে সব জায়গায়, আপনাদের এখানেও। আজকে খাবারের তালিকা কি? ডাউল আর হলো ডাটা। ডাউল ডাটা। এই খাবার আপনারা এই চাল, তারপরে ধরেন যে হলুদ মরিচ, এগুলো কি একবারে কিনে নিয়ে আসছেন নাকি প্রতিদিন? কতদিনের খাবার আছে? কালকে যখন ঝড় আসলো প্রচন্ড বালি, আমি ওই সরকারপুরে দাঁড়াইছিলাম, আপনাদের এখানে ঝড় কেমন লাগলো? অনেক ঝড় ছিল না? ভয় লাগে নাই? হ্যাঁ চল জানো, তুমি যদি যাও সামনে যান, ঢাকার ভিতরে পড়েন না। আসল ভাই এত গরম বলার বাইরে ভাই, আসলে ঘামতে ঘামতে শরীরের মধ্যে মনে হয় না পানি আছে। আইজুল ভাইও আছে ঘামতে, এই যে একদম ভিজে গোসল করে বলছে। ওদের গাড়ি চলছে একদম অনেক গতিতে। অঠারো গাড়ি চালাতে পারবে না, ও মানে পাকা ড্রাইভার। আমার পেয়ারের মধ্যে এখানে বাদাম চাষ করতে পারতো না? হ্যাঁ এই যে জায়গাগুলো রয়েছে ইসে, যে ঝাউ গাছ, এখান থেকে বাদাম লাগালে কি হয়েছে? কিছুই হবে না, বাদাম ভাঙা বাদাম হবে। আবাঙ্গা বলতে মানে প্রচুর বাদাম হবে। আচ্ছা আচ্ছা, লাগান না কেন? মানুষ লাগায় না ভাই, লাগায় না কেন? লাগানোর জন্য আপনারা যে কালো খাসি গেলা বলছে না, ওর জন্য খায় লাগে, আর বন্যার টাইমে এসে ডুবে যায়। কালো খাসি বলতে কি? ও যে কালো খাসি বলে নাকি? হ্যাঁ, আমরা নাম করি না কালো খাসি বলে। ওরা কি বলে জানেন? জনি বন্ধু। জনে বন্ধু। আর আমরা কালো খাসি বলি। দেখি যখন পানি হয়ে যায় তখন এই জনি বন্ধুরা কই থাকে? অন্য জায়গায় উঠে যায়। আমরা গান খাসিটা চলে যায়। বন্ধু না এগুলো? হ্যাঁ গাং খাইতে সাইজ কেমন ভাই? বড় বড় শুয়োর মানুষও খায় জানেন? শুয়োর খুব বিপজ্জনক প্রাণী। এটা বা দিতে হবে না। হয় বাড়ি ঘরের কাছাকাছি চলে আসছে ভাই। ওই যে ধান ছড়ানো, অনেক ঘরের পালা দেখা যাচ্ছে, গাছপালা নাই কাজল ভাই এখানে। নতুন বাড়ি না আপনার এটা শুধু ভাঙনে যখন ভাঙিয়ে গেল সব পালিয়ে এলো ওখানে। আচ্ছা, তো আমরা ধর উপরে উঠে গেল আর পালিয়ে এলো। ওদের পাড়া আরও ওদিকে ছিল বুঝতে পারলেন। এখনো গাছপালা নাই কিন্তু। গাছপালা হয়নি তো, হইতে লেগেছে সব। আপনাদের চরে উঠলে তো মনে হয় যে একদম পুরাতন চর, অনেক গাছপালা, ঠান্ডা, আম গাছগুলো কত মোটা মোটা হয়ে গেছে। এই চর তো মনে হচ্ছে একদম। এগুলোও 2-4 বছর থাকলে মোটা হয়ে যাবে ভাই। চরে পানি ওঠে না ভাই? চরে পানি উঠে কোন পর্যন্ত? আপনার এখানে সাঁতার হয়? এখানে সাঁতার হয়ে যাবে। চর যেখানে বাড়ি ঘর ওগুলো নেই 1 আধা করে হয়। কি কুরানো ধান নাকি আপা? কুড়াইলেন আপনি না? আমরা পৌঁছে গিয়েছি মিডলের চরে। এই চরটি একদম নতুন চর, বাড়িঘর মাত্র বাঁধা শুরু করেছে মানুষ। কয় বছর হবে আজল ভাই এই চরের বয়স? মোটামুটি 7-8 বছর হবে নাকি? এই 7-8 এরকম হবে, 8 এরকম হবে। কিন্তু এখন পর্যন্ত বাড়িঘর খুব একটা ই হয় নাই। মানে এটা তো গাঙ্গার তলা ছিল ভাই। হ্যাঁ, নদী, বহু নদী ছিল এটা। আচ্ছা, নদীতে ভর ঠার পর গা তো আপনার বাড়ি ঘর হলো।
গাছপালা ওইভাবে বড় হয় না, না? না, এগুলোর কোনো গ্যারান্টি নাই ভাই। তবে এই চর যতটুকু মনে হচ্ছে অনেক ফসল পাইছে মানুষ। অবশেষে আমরা পৌঁছে গেলাম মিডিল চরে। আগামী পর্বে দেখতে পারবেন এই চরের নয়নাভিরাম সৌন্দর্য আর প্রতিকূলতাকে জয় করে সোনার ফসল ঘরে তোলার পরে কৃষকের হাসিমাখা মুখের প্রতিচ্ছবি।